আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এনকেএস একাডেমির নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদের তো আর 2 সপ্তাহ পরেই এইচএসসি পরীক্ষা শুরু হতে চলেছে। এই সময় তোমাদের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট হলো তোমাদের সিলেবাসটিকে বারবার রিভাইজ করা, এবং এর পাশাপাশি আরও ইম্পর্ট্যান্ট একটি জিনিস হলো বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলোকে বারবার সলভ করা। সো এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ঢাকা বোর্ড 2024-এর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বহু নির্বাচনীর কোশ্চেন সলভ করব। সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে প্রথম প্রশ্নটি হচ্ছে সাধারণত ডেবিট উদ্ধৃত প্রকাশ করে নিচের কোনগুলো। প্রথমে রয়েছে আয়। সো আয় তো আমরা জানি আয় কখনো ডেবিট হয় না, আয় হয় সাধারণত ক্রেডিট। সো প্রথমটি বাদ। পরেরটি রয়েছে ব্যয়। ব্যয় অবশ্যই ডেবিট হবে, এবং সম্পদও সর্বদাই ডেবিট হয়। এর জন্য আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটি হচ্ছে গ, যে 2 এবং 3। এটি খুব একটি ইজি কোশ্চেন। সো এটার বোঝানোর আর কিছুই নেই। সো আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় কোশ্চেনে। সো গাইস, তোমরা এখন দ্বিতীয় প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় প্রশ্নে বলেছে নিচের কোনটি ব্যবসার জন্য সম্পদ। সো প্রথম আমরা অপশনটি যদি দেখি, এখানে বলেছে মূলধন জাতীয় প্রাপ্তি। সো মূলধন জাতীয় প্রাপ্তি একদিক থেকে হয় আয়, কিন্তু অপর দিক থেকে যদি তুমি চিন্তা করো মূলধন জাতীয় প্রাপ্তিগুলো কি হয়ে থাকে, যেমন ধরো মালিক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করলো, এটা কিন্তু ব্যবসায়ের দিক থেকে তোমার জন্য আন্তঃদায়। সো সেটি তো কখনোই তোমার জন্য সম্পদ নয়। আবার তুমি যদি চিন্তা করো তুমি ব্যাংক থেকে ঋণ নিলে বা যে কোনো কারো কাছ থেকে ঋণ নিলে, সো এই ঋণের টাকাটি তুমি যখন পাবে সেটি তোমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। তবে অপর পক্ষে যদি চিন্তা করো সেই টাকাটি তোমার জন্য দায়। সো এটি সম্পদ হচ্ছে না। সো মূলধন জাতীয় প্রাপ্তি এটি হবে না। এরপরে তোমরা দেখতে পারবে যে মুনাফা জাতীয় প্রাপ্তি। সো মুনাফা জাতীয় প্রাপ্তি অলওয়েজ আয় হবে। সো এটি তো হবেই না। সো এটিও হবে না। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে মুনাফা জাতীয় ব্যয়। সো মুনাফা জাতীয় ব্যয়ও কিন্তু হবে তোমার জন্য ব্যয়। সো এটি কিন্তু কখনোই সম্পদ হবে না। সো এটিও হচ্ছে না। সো আরেকটি বাকি থাকলো, সেটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখন এই মূলধন জাতীয় ব্যয়টা কীভাবে সম্পদ হয় এটা একটু আমরা চিন্তা করি। মূলধন জাতীয় ব্যয়গুলো কোনগুলো? তুমি যখন তোমার ব্যবসায়ের জন্য ধরো যে দালান কোঠা বা আসবাবপত্র কিনছো, অর্থাৎ স্থায়ী সম্পদ ক্রয় করছো। সো স্থায়ী সম্পদ ক্রয় যখন করবে সেটি কিন্তু তোমাদের জন্য মূলধন জাতীয় ব্যয় হয়ে থাকে। যেমন ধরো যে তুমি একটি আসবাবপত্র ক্রয় করলে 20,000 টাকা দিয়ে, সেটি তোমার জন্য একদিক থেকে যেমন ব্যয় হয়, অপর দিক থেকে যদি তুমি চিন্তা করো সেই আসবাবপত্রটি কিন্তু তোমার ব্যবসার জন্য একটি সম্পদ। সো মূলধন জাতীয় ব্যয়গুলো কিন্তু ব্যবসায়ের জন্য সম্পদ হয়ে থাকে। সো এরই জন্য আমাদের অ্যান্সারটি হচ্ছে গ নাম্বার, মূলধন জাতীয় ব্যয়। সো এখন আমরা সলভ করব 3 নাম্বার কোশ্চেন। সো 3 নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ যে চলতি বছরে বিনিয়োগের সুদ বাবদ 5,000 টাকা পাওয়া গিয়েছে এবং আরও 500 টাকা পাওনা রয়েছে, অর্থাৎ এই টাকাটি এখনও আমরা পাইনি। এরপরে বলেছে যে বিনিয়োগের সুদের হার 10% হলে বিনিয়োগের পরিমাণটি কত। সো দেখো, এটি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটি তোমাদের সলভ করার জন্য একটু রিভার্স ক্যালকুলেশন করতে হবে। এটি দেখো বলেছে যে 5,000 টাকা পাওয়া গিয়েছে, অর্থাৎ বিনিয়োগের সুদ, এটা আমার জন্য আয় হয়ে গিয়েছে, এবং আরও 500 টাকা পাওনা রয়েছে। সো আমরা জানি অনাদায়ী বিনিয়োগের সুদ কিন্তু বিনিয়োগের সুদের সাথে যোগ হয়। সো তোমাদের মেইন যে আমাদের বছরের বিনিয়োগের সুদটি কত হবে, এই 5,000 টাকা আমি পেলাম এবং 500 টাকা পাবো। সো আমাদের মোট বিনিয়োগের সুদ হবে 5,500 টাকা। সো এই 5,500 টাকা কিন্তু হবে আমাদের এই বছরের বিনিয়োগের সুদ। এখানে দেখো বলেছে যে বিনিয়োগের সুদের হার 10%। এখন আমরা নর্মালি পার্সেন্টেজ কেমন করি? ধরো যে তোমার বিনিয়োগ যদি হতো 1 লক্ষ টাকা, সেটির আমরা 10% করলে একটি শূন্য কেটে দিতাম না, তাহলে হতো 10,000 টাকা। সো এখন একইভাবে তোমাকে একটু রিভার্স পার্সেন্টেজ করতে হবে। সো রিভার্স পার্সেন্টেজ করার জন্য আমরা নর্মাল পার্সেন্টেজ করার জন্য একটি শূন্য কেটে দিতাম। এখন আমরা রিভার্স করার জন্য একটি শূন্য অ্যাড করে দেব। তাহলে এখানে যদি একটি শূন্য অ্যাড করে দিই তাহলে হবে আমাদের 55,000 টাকা। সো এই 55,000 টাকাই হচ্ছে আমাদের বিনিয়োগের পরিমাণ। সো এই 55,000 টাকাকে আমরা একটু জাস্টিফাই করে দেখি। 55,000 টাকার যদি আমরা 10% করি, যেহেতু বলেছে যে বিনিয়োগের সুদের হার 10%,
তাহলে হবে 5,500 টাকা। সো এই 5,500 থেকে এখন তোমরা দেখতে পাচ্ছ যে বিনিয়োগের সুদ আমরা পেয়েছিলাম 5,000 টাকা এবং আমরা পেতাম অর্থাৎ প্রাপ্য ছিল কত টাকা, 500 টাকা। তাহলে আমাদের টোটাল বিনিয়োগের সুদ হচ্ছে 5,500 টাকা। সো দেখো তোমরা যদি জাস্টিফাই করে দেখো তাও কিন্তু অ্যান্সারটি সেমই হচ্ছে। সো আমাদের এই 3 নম্বর অ্যান্সারটি হচ্ছে 55,000 টাকা। আশা করছি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। সো বন্ধুরা 4 নম্বর কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ যে আর্থিক বিবরণীতে সার্বজন গ্রাহ্য নীতিমালা কোনটি। সো আমরা এটি কিন্তু জানি যে আর্থিক বিবরণীতে সার্বগ্রাহ্য নীতিমালা হচ্ছে গ্যাপ অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এটি মেনলি মুখস্থ বিদ্যা, এটা তোমার দেখার কিছুই নেই। সো এটি হচ্ছে ক নম্বর হবে অ্যান্সার। বাট একটি ইম্পর্টেন্ট জিনিস এখানে একটু বলে দিতে চাই, সেটি হচ্ছে আমরা যেখানে গ্যাপ দিলাম বাট এখানে যদি কোনোভাবে আইএফআরএস থাকে, আইএফআরএস যদি থাকে অবশ্যই তোমরা আইএফআরএসকে কারেক্ট অ্যান্সার করবে। কারণ একটি মজা করে বলা হয় যে গ্যাপ এবং আইএফআরএস হচ্ছে দুই ভাই, আইএফআরএস হচ্ছে বড় ভাই এবং গ্যাপ হচ্ছে ছোট ভাই। সো যেখানে বড় ভাই থাকবে অবশ্যই বড় ভাইকে আগে প্রাধান্য দিতে হবে। সো এখানে যদি আইএফআরএস থাকতো তাহলে আমরা আইএফআরএস ক্যান্সার দিতাম, যেহেতু এখানে নেই এই জন্য আমরা গ্যাপ ক্যান্সার হিসেবে গ্রহণ করলাম। এবং এই আইএফআরএসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। সো বন্ধুরা 4টি কোশ্চেন আমরা সলভ করলাম এবং এখন আমাদের 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে রেওয়া মিলে বেতন প্রদান 30,000 টাকা যদি উক্ত বেতনের মধ্যে 3 মাসের বেতন অগ্রিম প্রদান অন্তর্ভুক্ত থাকে তাহলে চলতি বছরের বেতন বাবদ খরচের পরিমাণ কত টাকা। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে রেওয়া মিলে বেতন প্রদান দেওয়া রয়েছে 30,000 টাকা এবং উক্ত বেতনের মধ্যে 3 মাসের অগ্রিম বেতন অন্তর্ভুক্ত রয়েছে। আমরা জানি যে অগ্রিম বেতন কিন্তু অবশ্যই এই বেতন থেকে রেওয়া মিলে যে বেতনটি রয়েছে সেখান থেকে মাইনাস করতে হবে এবং বকেয়া থাকলে যোগ করতে হয়। যেহেতু এখানে অগ্রিম রয়েছে আমরা মাইনাস করব এবং চলতি বছরের বেতন বাবদ এক্স্যাক্ট যে খরচের পরিমাণ সেটি কত টাকা। সো এখন আমাদের এই 3 মাসের যে অগ্রিম বেতনটি রয়েছে সেটি বের করতে হবে। এটি বের করার জন্য আমরা কি করব, এই যে 30,000 টাকা রেওয়া মিলে যে বেতন রয়েছে এটি রয়েছে 12 মাসের। এখন আমাদের এই 3 মাস অগ্রিমের জন্য 12 মাস থেকে 1 মাসের কত টাকা আগে সেটি বের করতে হবে। এর জন্য এই 30,000কে ভাগ দিতে হবে। সো আমরা এই 30,000কে ভাগ দেব হচ্ছে 12 দ্বারা। সো 30,000কে যদি আমরা 12 দ্বারা ভাগ দিই তাহলে হবে 2,500 টাকা। সো এই 2,500 টাকা হবে 1 মাসের বেতন এবং এই 2,500কে আমরা 3 দ্বারা গুণ করব কারণ এখানে 3 মাসের অগ্রিম বেতন। সো 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে 7,500 টাকা। সো এই 7,500 টাকাই হচ্ছে আমাদের এই অগ্রিম বেতন। সো এই 7,500 টাকা তোমরা পেলাম অগ্রিম বেতন। এখন যেহেতু আমরা প্রথমেই বলেছিলাম যে অগ্রিম বেতন অবশ্যই মেন বেতন থেকে মাইনাস করতে হয়। সো আমাদের এই বেতনটি রয়েছে 30,000 টাকা। সো 30,000 টাকা থেকে যদি আমরা 7,500 টাকা মাইনাস করি তাহলে হবে 22,500 টাকা। সো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে এই 22,500 টাকা। সো 5-এর অ্যান্সার হচ্ছে খ 22,500। সো বন্ধুরা আজকের এই পার্টে আমরা 5টি কোশ্চেনই সলভ করলাম। নেক্সট পার্টে আমরা আরও বেশি করে কোশ্চেন সলভ করার ট্রাই করব। আশা করছি আজকের সলভ করা 5টি প্রশ্নই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং যারা যারা আমাদের এনকেসি একাডেমিতে নতুন তারা অবশ্যই আমাদের এনকেসি একাডেমির ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।